ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের রামায়ণ প্রশ্নচিত্রা আমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের 2025 15 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করবো। এই মডেল স্কুলটা 15 নম্বর মডেল স্কুলটা তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে রামায়ণ প্রশ্নচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের শেষ মডেল স্কুলটা আমি সম্পূর্ণ আলোচনা করছি। দেখো, 15 নম্বর মডেল স্কুল অর্থাৎ শেষ মডেল স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে, সান্দাকফু পর্বতের উচ্চতা কত? সান্দাকফু পর্বতের উচ্চতা জানি আমরা 3630 মিটার। 3630 মিটার। 3630 মিটার। মিটার। বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন কিন্তু হাওড়ার শিবপুরে অবস্থিত। কোথায় অবস্থিত? হাওড়া জেলায় অবস্থিত। হাওড়া জেলায় অবস্থিত। কেমন? হাওড়া জেলার শিবপুরে, মনে রাখবে শিবপুরে, হাওড়া জেলার শিবপুরে এই বোটানিক্যাল গার্ডেন অবস্থিত। বেশ, তোমাদের কোথায় জানেন বলেন, শুধু জেলার নাম জানতে চেয়েছে, হাওড়া জেলায় বলে কি দেবে, আর যদি স্থানটা বলে তাহলে শিবপুরে বলবে। কি বলবে? শিবপুরে, হাওড়া জেলার শিবপুরে। প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কত সালে? 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হচ্ছে কেঁচো। কেমন? কেঁচো, জোঁক ইত্যাদি কিন্তু অমেরুদণ্ডী প্রাণী। ধান সঞ্চয় করে রাখার ঘরকে কি বলা হয়? গোলা বলা হয়। গোলা, গোলা বা ধানের গোলা। প্রশ্ন, বেলে মাটিতে বালির কণা বেশি থাকে। কোনো একটি স্থানের ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়। ভদীর্ঘ ময়সে ভূমিক্ষয়, খঞ্চ অন্তস্থ হয়, ভূমিক্ষয়। চা ভালো হয় ড্যাশ অঞ্চলে। চা ভালো হয় তরাই অঞ্চলে। কি বলা আছে? চা ভালো হয় তরাই অঞ্চলে। তরাই অঞ্চলে। ড্যাশ টেরাকোটা কাজের জন্য বিখ্যাত, অর্থাৎ বাঁকুড়ার বিষ্ণুপুর। বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়া বলবে। বাঁকুড়া, বাঁকুড়া টেরাকোটার জন্য কাজের জন্য বিখ্যাত। আর এটা কিন্তু তোমরা যদি প্রশ্ন সেভাবে করে, কোন জেলায়, বাঁকুড়ায় কোন শহরে টেরাকোটার কাজের জন্য বিখ্যাত? বাঁকুড়ার বিষ্ণুপুর টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। কুলিক পাখিরালয় ড্যাশ নদীর পাড়ে অবস্থিত। কুলিক হচ্ছে কুলিক নদীর পাড়ে। কুলিক নদীর পাড়ে কিন্তু কুলিক পাখিরালয় অবস্থিত। এরপরে প্রশ্ন দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। দেখো, অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল কত সালে? 1930-এ অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। ফরওয়ার্ড ব্লকের প্রধান ছিলেন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। হিস্ট্রি অফ কেমিস্ট্রি এই গ্রন্থের রচয়িতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে তৈরি করেছিল? প্রশান্তচন্দ্র মহলানবিশ। বেশ, বাম স্তম্ভ ডান স্তম্ভ কমপ্লিট হচ্ছে। এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন হচ্ছে 4-1 দাগিতে, একটি মেরুদণ্ডী প্রাণী হলো, কে বলতো? মেরুদণ্ডী প্রাণী টিকটিকি। কেঁচু আর কেন্ন হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। কি বলা হলো? কেঁচু আর কেন্ন অমেরুদণ্ডী প্রাণী, টিকটিকি কিন্তু আমাদের মেরুদণ্ডী প্রাণী। ভগৎ সিং কত সালে জন্মগ্রহণ করেন? ভগৎ সিং 1907 সালে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের শকুন সংগ্রহালয় রয়েছে বক্সা দুয়ারে। অ্যাকচুয়ালি এর অ্যান্সারটা কী হয় বলতো? অ্যাকচুয়ালি এর অ্যান্সারটা হবে জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী পাহাড়ের পাদদেশে বক্সা বাগ বনে। ঠিক আছে? এর সঠিক উত্তরটা হবে পশ্চিমবঙ্গের শকুন সংরক্ষণালয়। পশ্চিমবঙ্গের শকুন সংরক্ষণালয় অবস্থিত বা রয়েছে জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী পাহাড়ের পাদদেশে বক্সার বাগ বনে। কোথায় আছে? বক্সার বাগ বনে শকুন সংরক্ষণালয় রয়েছে। কেমন? প্রশ্ন হচ্ছে, জাতির জনক কাকে বলা হয়? তোমরা সঠিক এর উত্তরটা বলবে তোমরা। বক্সা দুয়ারেও দিলে অসুবিধা নেই। বেশ, জাতির জনক কাকে বলা হয়? জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। ধাপ চাষ হয় কোন অঞ্চলে? পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলের পাহাড়ের ধাপ কেটে ধাপ চাষ করা হয়। প্রশ্ন হচ্ছে, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? দেখো, অ্যান্সারটা হচ্ছে লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ। এক নম্বর হচ্ছে কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে প্রথমে। আর দ্বিতীয়ত করতে হবে কি, লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে। 3 নম্বর হচ্ছে লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। আর 4 নম্বর হচ্ছে লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। কেমন? চলো, পরের প্রশ্ন হচ্ছে, জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির কী ক্ষতি হয় তা লেখো। দেখো, জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। এখানে লক্ষ্য করো,
বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। আর এর সঙ্গে আরও দুটো পয়েন্টে তোমরা লক্ষ্য করো, কীটনাশকের প্রয়োগে কী ক্ষতি হতে পারে। বেশি রাসায়নিক কীটনাশক কিন্তু তোমাদের প্রশ্নটা ছিল কি, রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির কী ক্ষতি হতে পারে। দেখো, বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। আর কীটনাশক যদি প্রয়োগ করা হয়, আর বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মরে যায়, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশম মথ, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। আর 3 নম্বর হচ্ছে, এছাড়া মৌমাছি, রেশম মথ এর মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবেও আমাদের ক্ষতি হবে। কেমন? পরের প্রশ্ন হচ্ছে, দেখো যে মাটির যে কোনো দুটি ব্যবহার সম্পর্কে লেখো। দেখো এর অ্যান্সারটা দেখো, মাটি দিয়ে প্রথমে ইঁট ও পাকা বাড়ি তৈরি করা হয়। মাটি দিয়ে কাঁচা ইঁট তৈরি করে কয়লার আগুনে পোড়ালে তা শক্ত ইঁট হয়, আর এই ইঁট দিয়ে তৈরি হয় পাকা বাড়ি। 2 নম্বর হচ্ছে বাসনপত্র। মানুষ মাটি দিয়ে বাসনপত্র তৈরি করে আগুনে তা পুড়িয়ে ব্যবহার করতে শেখে। কেমন? কী হলো না, মানুষ মাটির বাসনপত্র এবং আগুনে পুড়িয়ে তা মানুষ ব্যবহার করতে লাগলো। এই দুটি পয়েন্ট দিলেই তোমাদের কোনো অসুবিধা হয় না। দুটি লিখতে বলেছে, তোমরা দুটি লিখে দেবে। আর পরের প্রশ্ন দেখো, বাড়িতে কি কাজে কোন উৎসের জল ব্যবহার করা উচিত তা লেখো। দেখো, বাড়িতে হচ্ছে, যদি আমরা পানীয় জল ব্যবহার করি, বাড়িতে 1 নম্বর পানীয় জল, হচ্ছে পানীয় জল। পানীয়ের কাজে কী জল ব্যবহার করবো আমরা? পানীয়ের কাজে আমরা ভৌম জল বা ডিপ টিউবওয়েল বা ফিল্টার জল, ডিপ টিউবওয়েল বা ফিল্টার জল ব্যবহার করবো আমরা শুধুমাত্র পানীয়ের কাজে আমরা ডিপ টিউবওয়েলের জল বা ভৌম জল বা ফিল্টারের জল ব্যবহার করব। আর এছাড়া আমাদের গৃহের অন্যান্য কাজ, যেমন বাসন মাজা, রান্না করা। দেখো, পানীয়ের হিসেবে রান্না করা কিন্তু ডিপ টিউবওয়েলের জল বা ফিল্টার জল ব্যবহার করা উচিত। রান্নার জন্য শুধুমাত্র ডিপ টিউবওয়েলের জল বা ফিল্টারের জলের রান্না করা উচিত। আর বাসন মাজা, কাপড় কাচা আর পশুপালন, পশুর পানীয় জল কিংবা বাগান চাষের জন্য বৃষ্টির জল বৃষ্টির জল সংরক্ষণ বৃষ্টির জল সংরক্ষণ করে ব্যবহার করা হয়। কেমন? প্রশ্ন চলো, তিতুমির কেন বিখ্যাত? দেখো অ্যান্সার দেখো, ইংরেজরা আমাদের দেশের সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল। তিনি সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি যে বাঁশের কেল্লা বানিয়ে লড়াই করেছিলেন তা ইংরেজরা ভেঙে দেয়, কিন্তু দেশের মানুষ তার এই লড়াইকে মনে রেখেছে। কেমন? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্নগুলো দেখো। 6-এর 1-এর প্রশ্নটা কী আছে, যে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। আমরা অনেক মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম জানি, যেমন হচ্ছে মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, তারপরে হচ্ছে গিয়ে আর আরও অনেক স্মরণীয় ব্যক্তিত্ব আছে মহিলা, তারপরে সরোজিনী নাইডু ইত্যাদি। দেখো, আমরা মাতঙ্গিনী হাজরা সম্পর্কে যদি জেনেছি আগে, এখন দেখো কল্পনা দত্ত স্মরণীয় কেন। দেখো, কল্পনা দত্ত সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, কল্পনা দত্ত সম্পর্কে জানো। দেখো, তার জন্ম হয়েছিল, কল্পনা দত্ত 1913 খ্রিস্টাব্দে 27শে জুলাই চট্টগ্রামের শ্রীপুরে জন্মগ্রহণ করেন। তার খ্যাতি কী ছিল? কল্পনা দত্ত কলকাতার বেথুন কলেজে পড়ার সময় বিপ্লবীদের সংস্পর্শে আসেন। তিনি মাস্টারদা সূর্য সেনের দলে যোগ দেন। তিনি বিপ্লবীদের আড্ডায় লাঠি খেলা, তলোয়ার চালানো শিখতেন। মাস্টারদা সূর্য সেন কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদেকর পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব দেন। কিন্তু কল্পনা দত্ত ঘটনার 1 সপ্তাহ আগে পুলিশের হাতে ধরা পড়ে যান, কিন্তু প্রমাণের অভাবে তিনি ছাড়া পেয়ে যান। মাস্টারদা ধরা পড়ার পর তিনিও 1933 খ্রিস্টাব্দে পুলিশের হাতে ধরা পড়ে যান।
6 বছর জেলে থাকার পর তিনি ছাড়া পান। তার মৃত্যু হয়েছিল কল্পনা দত্ত 1995 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি মারা যান। কেমন? এরপর প্রশ্ন হচ্ছে ঔষধি গাছ কাকে বলে? দেখো ঔষধি গাছ সে সমস্ত গাছগুলোকে বলবো যে সমস্ত গাছে আমাদের দেহের বিভিন্ন রোগ ব্যাধি রোগ এবং রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়, সে সমস্ত গাছকে আমরা ঔষধি গাছ বলবো। আর একটি ঔষধি গাছের নাম উদাহরণ দাও। দেখো ঔষধি গাছ হিসাবে আমরা নিম জানি, নিম, তুলসী, বাসক ইত্যাদি কিন্তু ঔষধি গাছ। কেমন? বেশ, পরের প্রশ্ন দেখো সত্যেন্দ্রনাথ বসু কত সালে মৃত্যু হয়েছিল? তিনি আমাদের কাছে স্মরণীয় কেন? সত্যেন্দ্র দত্ত কত সালে মৃত্যুবরণ করেছিল? তিনি আমাদের কাছে স্মরণীয় কেন? দেখো এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, তিনি মারা গিয়েছিলেন কত সালে বলো তো? তিনি মারা গিয়েছিলেন 1974 খ্রিস্টাব্দে। 1974 খ্রিস্টাব্দে 1974 খ্রিস্টাব্দে 4ই ফেব্রুয়ারি 1974 খ্রিস্টাব্দে 4ই ফেব্রুয়ারি তিনি মারা যান। কেমন? আর তিনি স্মরণীয় কেন? তো তার জন্মটাও আমরা দেখে নিই। দেখো আচার্য সত্যেন্দ্রনাথ বসু 1894 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার খ্যাতি কী ছিল? আচার্য সত্যেন্দ্রনাথ বসু ছিলেন ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তার বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রশংসা করেন। তিনি প্যারিসে মাদাম কুরির সঙ্গে গবেষণা করেন। তিনি জার্মানিতেও গবেষণার কাজ করেন। সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে পদার্থবিদ্যার এক ধরনের কণিকার নাম হয় বোসন। একজনের কণিকার নাম হয় বোসন। আর তার মৃত্যু তো আমরা জানলাম, আচার্য সত্যেন্দ্রনাথ বসু 1974 খ্রিস্টাব্দে 4ই ফেব্রুয়ারি মারা যান। কেমন? পরের প্রশ্ন চলো, যে মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়? আমরা জানি মহানন্দা নদীর উৎপত্তিস্থল হচ্ছে দার্জিলিং জেলার ডাউহিলে। মহানন্দা নদীর উৎপত্তি হচ্ছে দার্জিলিং জেলা, কি লিখবে? দার্জিলিং জেলার ডাউহিল, ডয়াকার ও হয়সই ল, ডাউহিলে। কেমন? মহানন্দা নদীর উৎপত্তিস্থল হচ্ছে দার্জিলিং জেলার ডাউহিল। কেমন? আর সবুজ বিপ্লব বলতে কি বোঝো? এরপরে প্রশ্ন দেখো, এর সঙ্গে যুক্ত আর একটি প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লব বলতে কি বুঝি আমরা? দেখো সবুজ বিপ্লব কাকে বলবো, সে সঙ্গে তার কারণ আর প্রভাবটাও আমরা একটু জেনে নেব। তোমাদের যেটুকু প্রশ্ন চাইবে পরীক্ষা, সেইটুকু প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া যথাযথ উচিত। আর অতিরিক্ত প্রশ্নের উত্তর তোমরা দেবে না, অতিরিক্ত তার সম্পর্কে বিশেষ লিখবে না। যেহেতু তোমাদের চেয়েছে সবুজ বিপ্লব বলতে কী বোঝো, সেইটুকু উত্তরটা দেবে, আর অতিরিক্ত কিছু দেবে না। দেখো শুধু তাছাড়া আমি একটু বলে রাখছি, সেই যেগুলো তোমাদের মনে রাখতে বা আগে যেগুলো পড়েছো সেগুলো মনে থেকে যাবে সহজে। আর সেই জন্য আমি একটু রিপিট করে দিচ্ছি। দেখো সংজ্ঞা বা বলতে কী বোঝো? দেখো সবুজ বিপ্লব 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। আর এই সবুজ বিপ্লব ঘটার কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, 3 নম্বর হচ্ছে ডিপ টিউবওয়েলের বসিয়ে জলসেচের ব্যবস্থা, 4 নম্বর হচ্ছে কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। আর এর প্রভাব পড়েছিল কিন্তু 1 নম্বর হচ্ছে গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, 2 নম্বর হচ্ছে ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, আর 3 নম্বর হচ্ছে খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। এর পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন দেখো, শেষ মডেল স্কুলের শেষ প্রশ্ন দেখো, সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। দেখো সুন্দরবনের নদ নদীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো সুন্দরবন অঞ্চলের প্রধান নদীগুলি হলো মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল ইত্যাদি। এদের বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর হচ্ছে নদীর সংখ্যা এখানে খুব বেশি, 2 নম্বর হচ্ছে একটা নদী থেকে অন্য নদী বেরিয়েছে এবং অন্য জায়গায় গিয়ে অন্য নদীর সঙ্গে মিশেছে, অর্থাৎ নদীগুলি জালের মতো ছড়িয়ে আছে। 3 নম্বর হচ্ছে সব নদী বঙ্গোপসাগরে পড়েছে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে নদীগুলোতে জোয়ার ভাটা খেলে। কেমন? এই হলো সুন্দরবনের নদ নদীর বৈশিষ্ট্য। এইগুলো তোমাদের 5ম শ্রেণীর আমাদের পরিবেশের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2য় পর্যায়ের মূল্যায়নের আমাদের পরিবেশের যে মডেল স্কুলগুলো আলোচনা করেছি, আজকের আমি তোমাদের শেষ মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করলাম। আর এই আমাদের পরিবেশে 2য় পর্যায়ের মূল্যায়নের যে পরীক্ষাগুলো হবে, এই প্রশ্নগুলো অলরেডি তোমাদের হয়তো অনেক কাজে লাগবে। তোমরা অবশ্যই পড়াশোনা করবে ভালো করে। আর আমি এই 15টি যে মডেল স্কুল সম্পূর্ণ আলোচনা করেছি,
সেগুলো তোমরা খুঁটিনাটি করে পড়লে আশা করি তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের পরীক্ষাগুলো তোমাদের খুব ভাবে কাটবে। সুতরাং আর এই তোমাদের পরিবেশের কোনো যদি কিছু প্রশ্ন জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের এই আমাদের পরিবেশের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের তোমাদের পরীক্ষা ভালো হবে, ভালো করে লিখবে। আর এই বলে আমি তোমাদের এই পরিবেশের সমস্ত প্রশ্নের সমাধান আমি দিয়ে দিয়েছি। আর তোমরা ভালো থেকো আর ভালোভাবে পড়াশোনা করো। আজকের এই পর্যন্ত। তোমাদের পরবর্তী হয়তো কোনো ইউনিট টেস্ট বা কোনো কিছু বিষয় পড়াবার প্রসঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। কেমন? গুড বাই।